দুর্নীতি কমায় দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। নিউজ 24 কে অর্থ উপদেষ্টা, নির্বাচনের আগেই ফিরবে পাচার হওয়া অর্থের কিছু অংশ। পানগাঁও ও লালদিয়া বন্দরের টার্মিনালও বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করবে সরকার। চট্টগ্রাম বন্দরে প্রত্যাহার হচ্ছে না বাড়তি শুল্ক। এবং ট্রাম্পের 100% শুল্ক হুমকিতে চীনের কড়া বার্তা, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি, বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। আমন্ত্রণ সবাইকে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ নিউজ 24 কে জানান, 1 বছরের রিজার্ভ আছে $27 বিলিয়ন, আর মুদ্রাস্ফীতি 8-এর ঘরে থাকলেও আগামী অর্থ বছরে তা নেমে 7-এ আসবে। আর গেল 15 বছরে পাচার হওয়া অর্থের কিছু অংশ নির্বাচনের আগেই ফিরিয়ে আনা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত দেখুন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরতে শুরু করেছে থেমে থাকা রেমিটেন্সের চাকা। 2024-25 অর্থ বছরে দেশে $30 বিলিয়ন প্রবাসী আয় এসেছে, যা আগের অর্থ বছরের চেয়ে 26% বেশি। এর মধ্যে পণ্য রপ্তানিতে বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে 8.5%, যাকে ভর করে ইতিবাচক ধারায় স্বস্তি ফিরেছে মুদ্রা বাজারেও। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর কমেছে চাপ। খাদের কিনারা থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। নিউজ 24-কে তিনি জানালেন, রিজার্ভ $27 বিলিয়ন নেমে আসায় পরিস্থিতি নিরাপদে রয়েছে। তার দাবি, দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। আই হোপ বাংলাদেশের প্রসপেক্টটা ভালো, কারণ আমি যাদের সাথে কথা বলেছি সবাই দে হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড। রিজার্ভ এখন তো এমনি গ্রসের 30-এর বেশি আছে, আইএমএফ হিসাবে বোধহয় 27 বিলিয়ন আছে, তো নেট যেটা যখন চলে গেল তখন বোধহয় কত 18 না 19 ছিল। আমার একটা প্রিন্সিপাল ছিল, আমি $300 মিলিয়ন যদি বিক্রি করি, তারপরে 1 মাস $300 মিলিয়ন কিনতাম, আমি নেট আমি ঠিক রাখতাম। কিন্তু ওনারা মহানন্দে বিক্রি করে দিল, 82 টাকা রাখার দরকার ছিল, তাই না, চট করে 103 টাকা। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে, 2024-25 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল 10.03%। সেপ্টেম্বরে এসে দাঁড়ায় 8.36%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের সুফলও মিলছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইনফ্লেশনটা 14-এর মতো ছিল, আপনি কোথায় আমরা 8.25-এ নামিয়ে নিয়ে আসছি, এবং এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং আমরা আশা করছি যে আমরা যাওয়ার সময় হয়তো 7 করতে পারবো। আমাদের একটা এইম আছে যে 6-6-এর মধ্যে নিয়ে আসা সামনের জুনে, অত ইনফ্লেশনটা মোটামুটি আমরা কন্ট্রোল করেছি। বাজার ব্যবস্থাপনাটা যেটা হয় কি, যে বাজার সাপ্লাই থাকলে জিনিসের দাম বেড়ে যায়, কারণ এখানে রিটেইলার এবং হোলসেলার একটা কারসাজি থাকে। অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, এর কিছু অংশ ফেব্রুয়ারির আগেই ফিরিয়ে আনা হবে, বাকিটা পরবর্তী রাজনৈতিক সরকার দেখবে। অলমোস্ট 12টা যে যাদের টপ, ওদের তো মেজর টাকা কত বিলিয়ন, আমি জানি এক্সাক্ট, আমি সেটা তো ওটা তো ওদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম কত। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। আর সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
মূল্যসূচকের বড় পতনে চলতি সপ্তাহে লেনদেন শুরু হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। পাশাপাশি ঢাকার বাজারে টাকার অঙ্কে লেনদেন সামান্য বাড়লেও চট্টগ্রামে কমেছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 81 পয়েন্ট কমে অবস্থান নেয় ৫,২০২ পয়েন্ট। তবে এদিন ডিএসইতে লেনদেন ১২ কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মাধ্যমে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসইপিআই ১৮৫ পয়েন্ট কমেছে, আর একই সঙ্গে লেনদেন ১২ কোটি টাকা কমেছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের পাশাপাশি পানগাঁও ও লালদিয়া বন্দরের কন্টেইনার টার্মিনালও বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করতে চায় সরকার। আর রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে এসব কথা জানিয়েছেন নৌ পরিবহন সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। ব্যবসায়ীদের বাধার মুখেও চট্টগ্রাম বন্দর ব্যবহারে বাড়তি শুল্ক প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন তিনি। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কলম্বো সমুদ্র বন্দরে পণ্য খালাস করে ২৪ ঘন্টার মধ্যে বন্দর ছেড়ে যায় বিদেশি জাহাজ, যেখানে বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রামে সময় লাগে ৩ থেকে ৪ দিন। এমন বাস্তবতায় সক্ষমতা ও কার্যক্রমে গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেয় সরকার। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পানগাঁও ও লালদিয়া টার্মিনালও। রোববার ইআরএফ এর আলোচনায় অংশ নিয়ে সেই ভাবনার কথাই জানিয়েছেন নৌ পরিবহন সচিব। একটা কন্টেইনারে মনে করেন আপনার একটা শিপে কতগুলো কন্টেইনার আছে, তো ওই হিসাবে চিন্তা করলে আমরা যদি কোনো রকম যদি একটু কমাইতেই হবে, কারণ ওয়ার্ল্ডে তো আপনাকে কম্পিট করতেই হবে, আপনাকে এই টার্ন অ্যারাউন্ডটা আপনাকে কমাইতে হবে, কোনো ইয়ে নেই। তো টার্ন অ্যারাউন্ডে আমাদের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি এখন সম্ভব হবে না। আয় বাড়াতে আগামী ১৫ অক্টোবর থেকে বাড়তি ৪১% শুল্ক কার্যকর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যার বিরোধিতা করে আসছে ব্যবসায়ীরা। কিন্তু কোনো অবস্থাতেই এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের এই সচিব। আমাদের এই সেক্টরগুলোকে আমাদের ইন্টিগ্রেট করা এবং পোর্ট কমিউনিটি সিস্টেম। আলোচনায় জাহাজ নির্মাণ শিল্প ও জাহাজ রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে এর জন্য বিদ্যমান বাধাগুলো দূর করার তাগিদ দেন তারা। আমরা এই কাস্টম প্রবলেমটা যদি সলভ করতে পারি, মুভমেন্ট যদি ফাস্ট করতে পারি, তাহলে আমাদের কার্গো শিপমেন্টগুলো ফাস্ট আমার থ্রুপুট বেড়ে যাবে। রিস্ট্রিক্টেড ট্রেড যারা ফলো করে, বাংলাদেশ ইজ এ কেস অফ রিস্ট্রিক্টেড ট্রেড রেজিম। এটা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করে, এটা একটা বাধা আছে। সঠিক নীতি সহায়তা পেলে এ খাতে আসবে দেশি বিদেশি বিনিয়োগ, বাড়বে রপ্তানি আয়। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০০% শুল্ক আরোপের হুমকি থেকে সরে না আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। এমন তথ্য জানিয়েছে সিএনএন। গত সপ্তাহে বেইজিং বিরল খনিজ পদার্থের উপর রফতানি নিষেধাজ্ঞা আরোপের পর শুল্ক আরোপ নিয়ে নানা হুমকি দেন ট্রাম্প। আর এই ঘটনার দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে। অনিশ্চিত হয়ে পড়েছে চলতি মাসেই দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকও। এদিকে বিশ্বের শক্তিধর অর্থনীতি দুই দেশের মধ্যকার বাণিজ্য বিরোধ শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে, যার আঁচ পড়েছে বৈশ্বিক স্টক মার্কেটেও। এই আবহে সংকট সমাধানে কূটনীতির উপর জোর দিচ্ছে চীন। অন্যথায় পাল্টা শুল্ক আরোপের পথেই হাঁটবে বেইজিং। ডোনাল্ড ট্রাম্পের চীনে আমদানিতে ১০০% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক দরপতন হচ্ছে। শুক্রবারের এই ঘোষণায় বিটকয়েন, ইথার এবং সোলানার মতো ডিজিটাল মুদ্রার দর কমে যাওয়ায় বিনিয়োগকারীরা প্রায় $18 বিলিয়ন ক্রিপ্টো বিক্রি করে দিয়েছে, যা ক্রিপ্টো ইতিহাসে সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে। গত 5 দিনের বিটকয়েনের দাম প্রায় 10% কমেছে, আর এর আগে এর দাম $1,24,000 পৌঁছেছিল। বিশ্লেষকরা বলছেন পতনের মূল কারণ চীন মার্কিন বাণিজ্য উত্তেজনা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। বাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক
মোহাম্মদ দাউদ মিয়া। দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি এবং ন্যাশনাল অ্যালায়েন্স অফ হিউম্যানিটেরিয়ান অ্যাক্টর্স নাহাব আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক বলেন, বিদেশি দাতা সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন যেন অবশ্যই স্থানীয় এনজিওগুলোর মাধ্যমে করা হয়, সে বিষয়ে খাদ্য বাধ্যবাধকতা রাখার প্রয়োজন প্রস্তাব করা যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আইইউবির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল শিপিং ইস্যুস এফেক্টিং বাংলাদেশ চ্যালেঞ্জ অ্যান্ড পাথওয়ে টু রেজিলিয়েন্ট সলিউশন ফর ব্লু ইকোনমি শীর্ষক উচ্চ পর্যায়ের সেমিনার। আর রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবির ক্যাম্পাসে অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে আইইউবির সেন্টার ফর বে অফ বেঙ্গল স্টাডিজ, ডিপার্টমেন্ট ফর গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স। আর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া এবং তথ্য প্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে 40 বছর পাড়ি দিয়েছে শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ। দীর্ঘ এই যাত্রার স্মারক হিসেবে ধামরায়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 40 বছর পূর্তি উদযাপন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যানরা, আর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরাও সেখানে ছিলেন। যশোর শহরের রেল রোড উদ্বোধন হলো ইলেকট্রোমার্টের দ্বিতীয় শাখার যাত্রা। দুপুর 12:30টায় ইলেকট্রোমার্টের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাপা বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন। আয়োজকরা জানান, কনকা, গ্রি এবং হাইকো দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি ইলেকট্রনিক এবং হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা বিশ্বস্ততা এবং সুনামের সাথে পূরণ করে আসছে এই 3টি ব্র্যান্ড। আর 3 থেকে 18 মাসের কিস্তিতে ইলেকট্রোমার্টের যে কোনো শোরুম থেকে এসব পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।